যাত্রাগুরু শেষে রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী কালী মাতা ও সমগ্র দেবদেবীর পায়ে জানাই ভক্তির পুষ্পাঞ্জলি। সুধী দর্শকবৃন্দ, মাননীয়া পুজো কমিটির সকল সদস্য এবং সদস্যদের শুভ দীপাবলির বঙ্গদূত অপেরার পক্ষ থেকে জানাই অটুট প্রীতি, মিষ্টি শুভেচ্ছা, অন্তরের উদ্বেল করা অভিনন্দন। পালা শুরু করবার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের যাত্রাটি সিনেরামা পদ্ধতিতে, এই পদ্ধতির জন্য পর্দা ব্যবহার করা হয়েছে এবং ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার করা হয়েছে। যন্ত্রের যন্ত্রণা অর্থাৎ ত্রুটি যে কোনো সময়ে দেখা দিলেও দিতে পারে। অনুগ্রহ করে কেউ ধৈর্য হারাবেন না, অবিলম্বে তা ঠিক হয়ে যাবে। আমাদের প্যান্ডেলের মধ্যে যেসব খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে, অনুগ্রহ করে কেউ সেগুলি ঘোরাবেন না। আমাদের যাত্রাটি সিনেরামা পদ্ধতিতে, এই জন্য বিদ্যুৎ সরবরাহকারীকে বিনীতভাবে অনুরোধ করব যে ভোল্টেজটি আপ ডাউন করবেন না এবং বিদ্যুৎটিকে পরিবর্তন করবেন না, তাতে আমাদের প্রজেক্টর এবং ল্যাপটপ এগুলি সব বন্ধ হয়ে যাবে। আর এগুলি বন্ধ হয়ে গেলে পুনরায় প্রসেসিং এর জন্য বেশ কিছুটা সময় লাগে, যাত্রাটি বিঘ্নিত হয়। নমস্কার, ঘোষণাগুলি এখানেই শেষ করলাম। শুরু করছি আজকের যাত্রা পালা। আরে চল চল, দেখি কে বাধা দেয়। আরে কোন মায়ের লাল আছে আমাদের সামনে এসে দাঁড়াবে? চল না রে, চল চল চল, দেখি কে বাধা দেয়। চল 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 চল, চল না, চল। কোনো ভয় পাবি না, আমরা জমি দখল করতে দেব না। আগে আমাদের টাকার ফসলায় হোক, তারপর জমি দখল করতে দেবো। আরে চল চল, কে বাধা দেয়? আরে আমি তো আছি, তোরা কোনো ভয় পাবি না। চল চল চলো চলো, দেখি কে বাধা দেয়। আরে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। চল চল দেখি, চল চলো। আয় জমির চারিদিকে খুঁটোগুলো পুঁতে নেই। জমিতে একটাও খুঁটা পুঁতবি না। এই যার জমি সে খুঁটা পুঁতবে। তুই বাধাইবার কে? আছে, বাধা দেওয়ার আছে। আগে আমাদের টাকার ফসলায় হোক, তারপরে আমরা জমি দখল করতে দেবো। ওই বেশি দাদাগিরি, বেশি দাদাগিরি, হ্যাঁ বেশি দাদাগিরি, বেশি দাদাগিরি। ও বৌমা, ও বৌমা তাড়াতাড়ি এসো না গো, তাড়াতাড়ি এসো না। দাদা কি হয়েছে? ওই শীতটা কোথায়? বাগানে। ওকে তাড়াতাড়ি ডাকো একবার, তাড়াতাড়ি ডাকো। কি হয়েছে দাদা, কি হয়েছে? কি হয়েছে বলতে আমাদের আদিবিকের কাছে মারপিট লেগে গেছে। কাদের সাথে? ওই ভয়ঙ্কর মালের গুন্ডা বাহিনীর সাথে, আমাদের প্রদীপ সৌভিকের সাথে। আমাদের 8 বিঘা জমি দখল নিতে এসেছে। ভোট মিললেই যে দখল করবে সেটা আমি আগে থেকে জানতাম। ছেলেগুলোকে পই পই করে বললাম জমি দখল করে বাধা দিস না, লেগে পারবি না। কি বলছিস শিবদেব? আমাদের জমি ভয়ঙ্কর মাল দখল করবে, আমরা বাধা দেব না? এটা কি মগের মুল্লুক নাকি? আমাদের উল্লুক বানিয়ে ওই ভয়ঙ্কর মাল 8 বিঘা জমি লিখিয়ে নিয়েছে। বলছিস ভাই? কি বলছিস ভাই? এখন বাধা দিয়ে কাজ নেই, হিতে বিপরীত হবে। ওগো, তাড়াতাড়ি যাও না গো, তাড়াতাড়ি যাও না, ছেলেগুলোকে
বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে এসো না গো। শুনলে তবে তো কিছু না কিছু বিপদ ঘটিয়েছে। আমি যাবো। তুমি কে তালুক করবে? হায় ভগবান, ছেলেগুলো যেন ভালোই ভালোই ফিরে আসে ঠাকুর, ছেলেগুলো যেন ভালোই ভালোই ফিরে আসে। বৌমা শীতে কি সত্যি সত্যি ওই 8 বিঘে জমিটা লিখে দিয়েছে? হ্যাঁ দাদা। বলি কবে লিখে দিল? আপনি তো জানেন বড় ছেলে নির্ভীককে পড়াতে গিয়ে আগে তো 2 বিঘে বেঁচেছিল। হ্যাঁ সে তো 60 বছর আগে হ্যাঁ বেঁচেছিল। দাদা, আপনি তো জানেন বড় ছেলে 3 মাস বসে থেকে 3 মাস আগে পুনেতে চাকরি পেল। আমি জানতে চাইছি ভয়ঙ্কর মালকে 8 বিঘে জমিটা কেন লিখে দিল এবং কবে লিখে দিল? আপনি তো জানেন মেজো ছেলে ছোট ছেলে বিএড করতে গিয়ে বেকার হয়ে বসেছিল, মেধাতে কিছু কাজ হবে না জেনে আপনার ভাই ভয়ঙ্কর মালের কাছে গিয়েছিল। ভয়ঙ্কর মাল বলল যে 20 লক্ষ টাকা দিলে ওদের চাকরি নিশ্চিত হবে। আর ওই চাকরি নিশ্চিত করতে টাকার বিনিময়ে জমিটা লিখে দিল। হ্যাঁ দাদা। হ্যাঁ জীবনে বিয়ে শাদী করিনি, তোমাদের কাছে আমার শেষ জীবনটা কাটবে বলে আমার জমিটা তোমাদের নামে লিখে দিয়েছিলাম। লিখে দেবার আগে আমার মতামতটা নেওয়ার প্রয়োজন মনে করলেন। আপনি আঘাত পাবেন বলে আপনাকে বলা হয়নি, এমনকি বড় ছেলেও এ কথা জানে না। ভেবেছিলাম চাকরি পেলে সব খুলে বলবো। হ্যাঁ এখন ওই টাকাও জাগলো, জমি যাবে আর চাকরিও গেল। তাহলে এখন কি হবে দাদা? চলো একবার জমির কাছে যাই। হ্যাঁ তাই চলুন দাদা, তাই চলুন। ভয়ঙ্কর মাল একটা নরপিশাচ কি করতে কি করে ফেলবে। চলুন কথা বাজিয়ে চলুন। চল। আমি ছাড়বো না। শ্রমিক, আরে থাম, থেমে যা বাবা, থেমে যা। আরে হাত জোড় করছি, থাম 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 তোরা। এই থাম 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 এই দাঁড়া, থামতে বলছে, থেমে যাও। এই শোন, তোদের কোনো অভিযোগ থাকলে ছাওয়া এসো। আর এই দাদা বলছে সবাই বাড়ি যাও, যাও 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 বাড়ি যাও। যাও সবাই, যাও বাড়ি, যাও সবাই যাও, যাও 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 যাও। এবার বলো, জমি দখলে বাধা দিচ্ছিলে কেন? কেন আপনি জানেন না? এই বলো নামে কথা বল। আমি বলছি বাবা, আমি বলছি। এই তোরা কোনো কথা বলবি না বাবা। ছেলেদের চাকরির বিনিময়ে তুমি 20 লক্ষ টাকা চেয়েছিলে, সেই টাকাটা দিতে পারিনি বলে আমার জীবনের শেষ সম্বল জমিটুকু তোমার নামে লিখে দিয়েছিলাম। তা সই করার সময় তোমার হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলেছিলাম ছেলে দুটো চাকরি যেন হয়। তুমি বলেছিলে চাকরি না হলে জমিটা ফেরত দেবে। বলনি বলনি বাবা, তুমি ধর্ম মতো বলো, এ কথা তুমি বলনি। শালা শুয়োরের বাচ্চা না। তুই আমার মরা মুখ দেখবি। আপনার ছেলেরা আজ যে দুঃসাহস দেখালো তার পরিণতি হবে কিন্তু খুব ভয়ঙ্কর। অপরাধের জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা। আমাকে ফাঁসাতে আপনারা যে চক্রান্ত করছেন তার কোনো ক্ষমা নেই। আমরা ফাঁসিতে চক্রান্ত করছি, আমাদের চাকরি দেবে বলে 20 লক্ষ টাকার বিনিময়ে বাবা জমি লেখা দেয়নি। প্রমাণ করতে পারবি? আমরা আপনার মতো ধূর্ত না হলেও নির্বোধ নয়। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থেকে জমি লেখে নেওয়া পর্যন্ত সমস্ত অডিও ভিডিও রেকর্ড করা হয়েছে আমার এই মোবাইলে। এমনকি শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত ঘটনার ভিডিও করেছি। থানায় যাবো, দেখি আপনাকে কে বাঁচায়। ভাই তুই বাবাকে নিয়ে থানায় যাও, আমি বাড়ি যাচ্ছি। দেখি কে বাঁচায়। শোন সবই শোন। কিচ্ছু শোনাশুনি নেই আর কিচ্ছু দেখা দেখি নেই, যা হবে কোর্টে হবে। চলো চলো যা হবে। দাদা প্রদীপের মোবাইলে যে সব রেকর্ডিং আছে, যাতে না থাকে সেই ব্যবস্থাই করতে হবে। চল। হবে কোর্টে দেখা যাবে। কোনো করছো চলো না, আমার কথাটা শুনো না। চলো চলো যা হবে কোর্টে দেখা যাবে, যা হবে কোর্টে দেখা যাবে। দাদা কেন ওই তো ওরা আসছে, ওরা আসছে। তোমরা আবার এখানে এলে কেন? আসতে বাদ করো না। তুই আর দাঁড়িয়ে থাকিস না ভাই। এসো না গো, এসো, এসো, যাওয়ার হয়েছে চলে আয় ভাই।
বাধা দেওয়া সত্ত্বেও তোমরা আমার এখানে এলে আচ্ছা, কেন? সৌভিক কোথায় সৌভিক? সৌভিকটা কোথায় গেছে? কারো কথা শুনলো ও, না। মোবাইলটা কেড়ে নে। এই, মোবাইলটা কেড়ে নে। মোবাইলটা নে। নে মোবাইল নে। এক পাও নড়বে না, কেউ এক পা নড়বে না। বাকিদের যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে আমার বিরুদ্ধে কারোর কাছে তোরা মুখ খুলবি না। পুলিশ এসে খুনের কারণ জানতে চাইলে বলবি তোরা জিডিএস পার্টি ছেড়ে আমাদের বিপিএম পার্টিতে যোগ দিয়েছিস বলে জিডিএস পার্টির দুষ্কৃতীরা এই খুনগুলো করে। দাদা কি বললো? ভালো করে মুখস্থ করে নে। এর বাইরে কোনো কিছু কথা বললে বাকি দুই ছেলের সাথে তোরাও কিন্তু ডেড বডি হয়ে যাবে। ডেড বডি। তখন মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না। জয় জনগণ। কথাটা মনে রাখবি। শহীদের রক্ত, শহীদের রক্ত। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। চলো বাকিটা মূল মঞ্চে যাও সবাই। জয় জনগণ। আজ ৭৬তম স্বাধীনতা দিবস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একদম সংক্ষেপে বলি, বহু স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমরা জীবন দিয়ে রক্ষা করব। এটা আমাদের প্রধান সংকল্প। ভারতবর্ষ মানেই গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম রাষ্ট্র। আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেক মানুষকে তাদের স্বাধীন মত প্রকাশ করতে দেওয়া এবং তাদের জীবনকে সুরক্ষিত করা। জয় জনগণ, হাততালি। এবার তোমরা লাগাও। হ্যাঁ, যে কথা ছিলাম, আমাদের শুধু মনে রাখতে হবে আমরা ভারতবাসী, সারা বিশ্বের কাছে যেন গর্ববোধ করে বলতে পারি আমার হাততালিটা ভালো গান গাওয়া সঙ্গীত শিল্পীদের জন্য নয়, আমার হাততালিটা স্বাধীন ভারতের স্বাধীন পতাকা উত্তোলনকারীদের নিখুঁত অভিনয়ের জন্য। আমার হাততালিটা নিখুঁত অভিনয়টাকে বাস্তব মনে করে দর্শকদের হাততালি দেওয়ার জন্য। গত রাতে যেখানে দুটো খুন হয়ে গেছে সেখানে স্বাধীনতা পতাকা উত্তোলনকারী সংকল্প করছে, আবার করাচ্ছে। প্রত্যেকের জীবন সুরক্ষা করবে তা শুনে হাততালি দিচ্ছে সমবেত দর্শকরা। একজনও সাহস নিয়ে বলছেন না যে গত রাতে দুজন খুন হয়ে গেল কেন। আরে কি করে বলবেন, কি করে বলবেন? এখানে তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই সাহসী ছোট্ট শিশুটি নেই যে উলঙ্গ রাজাকে দেখে নির্ভীক কণ্ঠে বলবে, রাজা তোর কাপড় কোথায়। এখানে যে সব জ্ঞান পাপি ধেড়েন্দু, এরা যে মদ মাংসের সামান্য কিছু ভিক্ষে পাওয়ার আশায় নিজের মেরুদণ্ডটাকে বেঁচে দিয়েছে আর ভিক্ষাবৃত্তিকে পেশা করে ফেলেছে। তুই আমাদের ভিখারি বললি? ভিক্ষুক হওয়াটা অপরাধের নয় আর অসম্মানেরও নয়। ভিক্ষুকরা ভিক্ষাবৃত্তি করে অভাবের জ্বালায়, তারা ভগবানের কাছে প্রার্থনা করে কবে তারা জীবনের উন্নতি ঘটিয়ে ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি পাবে। আর তোরা প্রার্থনা করিস সারা জীবন যেন হাত পেতে ভিক্ষে চেয়ে বসে খেতে পারে। এটা কে অনুত? বল, পরিচয় দিতে লজ্জা করে। দেখে তো মনে হচ্ছে খুব দেমাকে ওকে বাড়িতে নিয়ে খুব অশান্তি হয়। সবার কমেন্ট শুনে বোঝা গেল আপনারা সবাই এক মতের এক পথের, আমি কিন্তু অন্য মতের অন্য মতের। আরে 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 আরে, তোরা সব এখানে আছিস দেখছি। ওদিকে মিষ্টির প্যাকেট বিলি তো শেষ হতে চললো রে। মিষ্টির প্যাকেট দিচ্ছে? তা বাবা কটা করে মিষ্টি দিচ্ছে? প্যাকেটে 25টা করে লাড্ডু। 25টা? সে তো অনেক টাকা খরচ। আরে আমার দাদা কি এলিতে নিল ব্লক সভাপতি, আর সে অনুষ্ঠানে এসেছে মানে তো এলাই ব্যাপার হবে। এলাই বলতে এলাই, আজ যাতে গ্রামের প্রত্যেকটা মানুষকে মাংসের ঝোল ভাত খাওয়াবে। বাপের জন্মেও যেন খায়নি, এক চড় মারবো নাকি? আরে না বলে বসিয়ে দাও না। আরে আপনি কাজটা করুন না, আমার পাল্লায় পড়লে বুঝিয়ে দেবো। এই তোমরা এসো। সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, আমাদের মান সম্মানে একদম খেলবি না। চুপচাপ বাড়ি চলে যা। তাই এখানে বকবক না করে যা, ওদিকে যা, মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আয়। তুমি নিয়ে
নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তিনটে প্যাকেট খড়ে খাতায় গুজে রেখেছি। ও, সুযোগ পেলে আমরাও সটকে দেবো। সত্যি বাবা, আজকের গ্রামের সবাইকে ওই মাংসের ঝোল ভাত খাওয়াবে। কি বল দেখ, আরে আমি তো গোটা গ্রামকে নেমন্তন্ন দিয়ে এলাম। বাবা ডিজে আসবে? আসবে নয়, কেষ্ট নিয়ে এলো বলে। না না না, আমি হলাম কি বয়স্ক মানুষ, ওদের সাথে আমার ঠিক মানায় না। আমি বরং ওই ভয়ঙ্কর বাবাজিকে বলে একটা বড় থাম্বা আর এক বাটি কষা মাংস খাবো আর বলবো বন্দে মাতরম, জয় হিন্দ। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাই, তবু কাঁদতে পারি না। চমৎকার চমৎকার সমাজের মানুষ স্বাধীন দেশে স্বাধীনতা দিবসে পথ পথ করে উঠছে স্বাধীনতার পতাকা, মাইকে বাজছে মন কাঁপানোর হৃদয় জাগানো গান। তাকে ছাপিয়ে সমাজের নরপিশাচ নরঘাতকেরা প্রকাশ্যে চালিয়ে গেল তাণ্ডব লীলা। মেরে দিল দুটো মানুষকে মেরে দিল। আরে কার বুকের পাটা আছে এই নৃশংসতার সাক্ষী দেবে? যেখানে পুলিশ প্রশাসন জনগণ থেকেও মাত্র কয়েকজন দুষ্কৃতী সাধারণ মানুষকে ভোট দিয়ে গণতন্ত্র রক্ষা করতে দেয় না, যেখানে 500,000 টাকায় ভবিষ্যতের প্রজন্মকে বিক্রি করে দেয়, আর সেখানে কার ক্ষমতা আছে এই প্রতিবাদের? লজ্জা, বড় লজ্জা হয় যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করায়, চিৎকার করে বলতে ইচ্ছে হয়, ভগবান, মানুষের মতো দেহটা দিলে, পশুর মতো মনটা দিলে কেন? এই মানুষরূপী পশুরা চিরদিন হাত পেতে ভিক্ষে চাইতে চায়, পা চাটতে চায়, তবু মাথা উঁচু করে বলতে চায় না, ভারতবর্ষ সূর্যের আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে গঙ্গা যমুনা ভাগীরথী যে ধামসে, ভারতবর্ষ সূর্যের আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে ধামসে, ভারতবর্ষ সূর্যের সৌভিক, তোর দাদা খবর পেয়েছে? সৌভিক, এখানে বসে থেকে আর কি লাভ, চলো আমরা। হায় ভগবান, একই দৃশ্য দেখালে গো, কি এমন পাপ করেছিলাম গো? ওরে প্রদীপ রে, জানি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, তবুও বলবো শান্ত হন আর এই বুকটাতে সাহস রাখুন। আগে সৎ কাজের কাজগুলো শেষ হোক, তারপর সৌভিক ভাইকে এই দিকটা দেখ, তোর দাদা আসুক, আমি ওদিকে সৎ কাজের আয়োজন করি। সৎ কাজে খুনগুলো কে করেছে? বলো মা, বলো, চুপ করে দেবো না। খুনগুলো কে করেছে? বারবার বলছি তো, জিডিএস পার্টির দুষ্কৃতীরা। আমি বিশ্বাস করি না,
আমাদের বাড়ি লোক আমাদের খুন করতে যাবে কেন? ওরে সৌভিক, প্রতিবাদ করে বাঁচতে পারবি না বাবা। এখনই নির্ভীক আসবে, এসে যখন জানতে চাইবে মা, কান্না থামাও, সবাই কান্না থামাও। শুধু কান্না থামিয়ে বলো খুনগুলো কারা করেছে। বলো মা, বলো খুনগুলো কারা করেছে। জিনিয়াস পার্টির দুষ্কৃতীরা। এই দুষ্কৃতির নাম কি? আমি বলতে পারবো না। কি নাম বলতো? কালো কাপড়ে মুখ ঢাকা ছিল, চেনা যায়নি। গ্রামে ঢোকার সময় কিছু মানুষ যে আমাকে গোপনে বললো ওপরে তারা কিচ্ছু করবে না বাবা, মৃতদেহগুলো সৎকারের ব্যবস্থা কর। আমাকে ছেড়ে দে, সারা রাত রাতের বেলা 1:30টার সময় ডিজে বাজাবে, তাণ্ডব চালাবে, আমি কি সহ্য করবো? আরে সকালটা হতে দে ভাই। আরে সকালে কি হবে তুই বুঝতে পারছিস না? সকালে কি হবে? সারা রাতের বেলা গ্রামের মানুষরা অস্থির হয়ে উঠবে। আমি এর প্রতিবাদ করে ছাড়বো। ডিজে আমি বন্ধ করতে চললাম। মাথা গরম করিস নি। এই রাত্রেবেলা আমি যাচ্ছি, ওরা মদ খেয়ে আছে, এখন কিছু বলতে গেলে একটা হিতে বিপদই যাবে। কি করবে? মেরে দেবে? মরলে প্রতিবাদ করে মরবো। আরে কি মুশকিল মতো মরেই গেলি। মেরে দিলেও তুই তো আছিস, পারবি না খুনিদের শাস্তি দিতে? খুনি রক্ত চাই, পারবি না খুনিদের শাস্তি দিতে? খুনি রক্ত চাই। পারবি না খুনিদের শাস্তি দিতে? ভাই, ওখান থেকে উঠে আয় বাবা, ওইখান থেকে উঠে আয় নির্ভীক। শুভঙ্করদা বললো সৎকারের সব রেডি, চলো শ্মশানে। আমি নিশ্চিত খুনিকে সবাই জানে, শুধু ভয়ে মুখ খুলতে চাইছে না তো। আমি ঠিক খুনিকে খুঁজে বের করে দেব। একটু শান্ত হ বাবা, শান্ত হ। একদল খুন করে বিজয় উল্লাসে পৈশাচি হাসি হাসবে, আর একদল কান্নার রোলে চোখের জলে তার প্রিয়জনদের চিতায় তুলে দিয়ে মুখাগ্নি করবে। তা আমি কিছুতেই হতে দেব না। আমি এর প্রতিশোধ নেব। আমি যেন শুনতে পাচ্ছি আমার ভাই জেঠুর অতিপ্ত আত্মার কান্দন নেই। তারা যেন বলছে খুনি রক্ত চাই, রক্ত চাই। কানে সেটা আমার সাই জেনে নেবো তো ভাবছে দেব। আজলা ভরে তোমাদের খুনিদের রক্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনেছে না, অত্যাচারের খড়খড়ি পান বিভিন্ন মেরুনে। জোর করে বলছি তুই থেমে যা। কেন মা, কাদের ভয়ে, কিসের ভয়ে? প্রাণের ভয়ে। তাতে বেঁচে থেকে যে রোজ রোজ মরতে হবে। আর দুষ্কৃতীরা তো এইখানেই জয়ী। তারা একটা দুটো খুন করে ঠিক এই জন্যে। ওই খুনগুলোকে দেখিয়ে গোটা এলাকাকে ভয় আর সন্ত্রাসের আবরণে মুড়ে ফেলে, প্রতিবাদীর প্রতিবাদকে স্তব্ধ করে দেয়, সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেয়, নিঃশব্দে কাজ হাসিল করে। দুষ্কৃতীরা হামলা চালায় সেখানে যেখানে প্রতিবাদীর সংখ্যা কম, যেখানে ঐক্যের সংখ্যা কম। আমি নিশ্চিত সমস্ত মানুষ যদি অন্যায়ের একযোগে প্রতিবাদ করতে পারতো, তাহলে দুষ্কৃতীদের ভয়ে কোনোদিন মানুষকে পালাতে হতো না। মানুষের ভয়ে দুষ্কৃতীরা পালাতো। আমরা তা করি না। আমরা কি করি? আমাদের পরিবারের প্রিয়জনদের প্রাণ হারাবার ভয়ে তাদের সুরক্ষা রাখার নামে প্রতিবাদ করতে না দিয়ে ঘরে আটকে রেখে বলি, যেখানে যা হচ্ছে হোক বাবা, তুই অন্তত যাস নে। আরেক দল আছেন যারা ওই দুষ্কৃতীদের সাথে হাত মিলিয়ে খুন করে, সন্ত্রাস করে, নিজেদের স্বার্থ ক্ষমতা কায়েমের জন্য ঘর বাড়ি জ্বালায়, রিগিং করে, ছাপ্পা মারে, মানুষের গণতন্ত্র লুট করে, স্বাধীনতা বিক্রি করে। আজ যারা সন্ত্রাস করছেন, করাচ্ছেন, মদত দিচ্ছেন, তারা একটা কথা ভালো করে মাথায় রাখবেন, সর্দি একদিন में नहीं जाती है, एक दिन ये बदल हो जाएगा। उस दिन तुम ऐसे ही हो जाओगे, तुम चिल्लाओगे तभी कोई तुम्हारी साथ खड़ा नहीं होगा।
সেই সঙ্গে এটাও ভালো করে মাথায় রাখবেন, মির্জাফর তার স্বার্থ ক্ষমতা কায়েমের জন্য স্বাধীনতাটা বিক্রি করে দিয়েছিল ব্রিটিশদের হাতে। ইতিহাসটা ঘেটে দেখুন, তার পরিণতি ভালো হয়নি, আপনাদেরও ভালো হবে না। আজ আমার বাড়ির খুন হচ্ছে, আজ আমাদের জমি দখল হচ্ছে। ওরে এ বিপদ আমার বিপদ নয়, এ বিপদ আপনার, আপনার গ্রামের, আপনার রাজ্যের, আপনার দেশের। তাই জোড়হাত করে বলছি, স্বার্থ ছাড়ুন, সত্যের পাশে থাকুন। নোংরা রাজনীতি করবেন না, নোংরা রাজনীতি করে মানুষের গণতন্ত্র রোধ করবেন না, স্বাধীনতা বিক্রি করবেন না। নোংরা রাজনীতি করার থেকে বাড়িতে বউয়ের মাথায় উকুন থাকলে বসে বসে বাঁচুন, তাতে অন্তত দাম্পত্য জীবনটা সুখের হবে। তবু নোংরা রাজনীতি করে মানুষকে সর্বহারা করবেন না, একটা সমাজের সংস্কৃতিকে ভেঙে দেবেন না, গ্রামের ঐক্যকে নষ্ট করবেন না। তাতে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যে নরকে ডুবে যাবে, নরকে ডুবে যাবে। দাদা, মৃতদেহগুলো পড়ে রয়েছে, চলো। যাবো। তার আগে বলতে হবে খুনগুলো কারা করেছে, বলো খুনগুলো। এখনো চুপ করে আছো, তার মানে প্রাণের ভয়, মৃত্যু ভয়। পৃথিবীতে বেঁচে থাকতে হবে, যে কোনোভাবে বেঁচে থাকতে হবে, অনন্তকাল বেঁচে থাকতে হবে, কুকুরের মতো বেঁচে থাকতে হবে। তোমরা বাঁচো, আমি এর শেষ দেখে ছাড়বো। এই খুনি জানোয়ারের দল, যদি সাহস থাকে সামনে এসে বল যে খুনগুলো কারা করেছিস। আমি একদম ধরবে না। আমার যদি শুনতে কোনো ভুল না হয়, আমার যদি কানে শুনতে কোনো ভুল না হয়, সেই জন্য প্রশ্নটা আরেকবার করব যে খুনগুলো কারা করেছে। সেই সঙ্গে এও প্রতিজ্ঞা করছি, আমার সামনে যদি খুনি হাজির থাকে এই মুহূর্তে তাদেরও আমি খুন করব। শুধু আরেকবার বুকের পাটা নিয়ে সাহস নিয়ে বলুন তো যে খুনগুলো কারা করেছে। একদম বুকের পাটা নিয়ে বলছি, আমি। আরে দাঁড়া জয় জনগণ, দাঁড়া। কি ছেলে মানুষই করছিস? দিলি তো খুনির প্রমাণটা লোপাট করে। ওই পিস্তলে আর খুনির ফিঙ্গারপ্রিন্ট মিলবে, তোর হাতে ছাপটা পড়ে গেল। কি যে ছেলে মানুষ করেন, দেন পিস্তলটা দেন। যদি না দিই আবার ছেলে মানুষ করে, আরে ওতে গুলি নেই, সব মাটি হয়ে গেল। ধৈর্য রাখো জয় জনগণ, ধৈর্য রাখো। দেখুন, আমি কিন্তু আপনাদের শত্রু হয়ে এখানে আসিনি। আমি আবার বলছি, একদম বুকের পাটা নিয়ে বলছি, আমি জানি খুনগুলো কে বা কারা করেছে। জিডিএস পার্টির দুষ্কৃতীরা। তোমাদের অপরাধ আমাদের বিপিএম পার্টিতে যোগ দেওয়া। আমি ছাড়বো না জয় জনগণ, ওদের আমরা কিছুতেই ছাড়বো না। একবার বলুন ওই দুষ্কৃতীদের নামগুলো কি? আরে চেনা যাবে কি করে, সবার মুক্ত কালো কাপড়ে চাপা ছিল। ওহো, মোক্ষম প্রমাণটা আমার হাতে ছিল, কিন্তু ধৈর্য হারিয়ে তা তুমি একেবারে নষ্ট করে দিলে। মানেটা বুঝলাম না। দুষ্কৃতীরা যখন খুন করে বেরিয়ে যায় তখন ঘন্ট দেখতে পায়। ঘন্ট? হ্যাঁ, সাথে সাথে আমি তাড়া করি। দুষ্কৃতীরা ওই ঝোপের মধ্যে পিস্তলটা ফেলে দিয়ে একদম পোকার পার। আমি বহু খোঁজাখুঁজি করে পিস্তলটা উদ্ধার করে দাদার হাতে তুলে দেই। ফিঙ্গারপ্রিন্ট দেখে খুনিদের আমি ধরে ফেলতে পারতাম, আর সেই জন্য এটা থানায় জমা দিতে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার পথে ভাবলাম তোমাদের পরিবারের কাছে এসে আমি একটু সমবেদনা জানিয়ে যাই। কিন্তু তার মাঝখানে খপ করা পিস্তলটা কেড়ে নিয়ে তুমি প্রমাণটা একেবারে নষ্ট করে দিলে। এমন ভুল কেউ করে? কাকা বাবু, আমি ঠিক বলেছি তো? কাকিমা, আমি ঠিক বলেছি তো? সত্যি ঠিক সবাই জানে দাদা সত্যের প্রতীক। তবে আপনারা যখন আমাদের বিপিএম পার্টিতে যোগদান করেছেন তখন খুনির বিচার হবেই। এই জোড়া খুনের প্রতিবাদে আগামীকাল 24 ঘন্টার বন্ধ টাকা হবে। আজ এই মৃতদেহতে আমাদের ফ্ল্যাগ জড়িয়ে আমরা গোটা এলাকায় ঘোরাবো। আমরা তা করতে দেবো না। সৎকারের জন্য মৃতদেহ শ্মশানে নিয়ে যাবো। সে কি, তার তো সব আশায় জল হয়ে যাবে। দাদা কি বলে? মানে উদ্যমটা ভেঙে গেল, তার ফলে ভেঙে গেল বলতে কোথাও কোনো দুর্ঘটনায় বা রাজনৈতিক প্রতিহিংসায় মানুষ যখন কাতারে কাতারে মরে, আর সেই পরিবারে যখন ওঠে কান্নার রোল, আর ঠিক তখনই আপনাদের নেতা মন্ত্রীদের হিড়িক পড়ে সেই পরিবারগুলোর কাছে যাওয়ার।
সমবেদনার সমব্যথার নামাবলীটা গায়ে দিয়ে মুখে দয়ার সাগর বিদ্যাসাগরের মুখোশটা পরে আর চোখে কৃত্রিম জল আর অন্তর নৃশংসতার গেড়াকলে কি সুন্দর ছদ্মবেশী ভদ্রলোকের মতো সেই পরিবারে হাজির হয়ে গিয়ে বলেন, আপনারা কেউ চিন্তা করবেন না, আমরা এসে গেছি আপনাদের পাশে থাকতে, সাথে থাকতে, খুনিদের শাস্তি দিতে। আর আর সেই ভেবে ওই ডুবন্ত মানুষের দল, সর্বহারা মানুষের দল, কুলহারা মানুষের দল আপনাদেরকে শেষ অবলম্বন ভেবে আপনাদের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমাদের বাঁচান, বাঁচান। আর ঠিক তখনই আপনারা মনে মনে আপনাদের হিংস্র লোলুপ জিহাটাকে নাচান। নাচাতে নাচাতে ক্রুর হাসি এসে বলেন, ওরে বোকা জনগণের দল, ওরে গাধা জনগণের দল, এতদিনেও তোরা বুঝতে পারলি না এই রাজনৈতিক নেতা মন্ত্রীদের ছল। আমরা তোদের বাঁচাতেও আসিনি, তোদের পাশে থাকতেও আসিনি, তোদের সাথে থাকতেও আসিনি, আর খুনিদের শাস্তি দিতেও আসিনি। আমরা শুধু এসেছি তোদের মৃতদেহগুলোকে নিয়ে রাজনীতি করতে। এই মুহূর্তে তোদের এই মৃতদেহগুলোকে হাইজ্যাক করে নিয়ে আমাদের ভোটের বাক্স ভরাতে চাই। আর সেই সঙ্গে এটাও আমরা মনে প্রাণে চাই যে আমরা চলে যাবার সাথে সাথে তোদের বংশের বাকি যেগুলো বেঁচে আছিস সেগুলো যেন মরে যায়। ওরে তোরা যত মরবি আমাদের ভোটের বাক্সগুলো তত তত্তর তত্তর করে ভরতে থাকবে। বাহ বাহ, জয় জনগণ, বাহ! একদম বাস্তব চিত্রটা তুমি বলেছ, একদম খাঁটি কথা বলেছ। আমার লড়াই তো সেই নোংরা রাজনীতির বিরুদ্ধে। তবে আপনারা যখন চাইছেন না তখন জোর করে কিছু করব না, তবে আইনি পথে, আইনি পথে খুনিদের আমি শাস্তি দেবই। অন্য নেতাদের সাথে দাদার এটাই তো ভাগ। আমরা খুনির শাস্তি চাই, আমরা খুনির শাস্তি চাই, আমরা খুনির শাস্তি চাই। চল থানায়। দাদা চল এবার শ্মশানে চল। দেশটাকে আমরা শ্মশান হতে দেবো না। সিদ্ধেশ্বর পালবাবুর বাড়ির লোকেরা আমাদের পার্টিতে যোগ দিয়েছে বলে সেই পরিবারের দুজন সদস্যকে খুন করে পালিয়ে যাবে, তা আমরা কিছুতেই মেনে নেবো না। একটা সন্ত্রাস মুক্ত রাজ্য করতে আমরা বদ্ধপরিকর। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, খুনিদের আমরা ফাঁসিতে ঝোলাবোই ঝোলাবো। কোনগুলো কে করেছে জানো? হ্যাঁ, ওই ভয়ঙ্কর মাল। হ্যাঁ, ভয়ঙ্কর মালকে ফাঁসিতে ঝোলাবে? ধ্যাৎ, আরে বক্তব্য মুখস্থ করছি, বক্তব্য। দুটো খুনের প্রতিবাদে ভয়ঙ্কর মাল স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে না? সেই জনসভায় এই জনদরদি সমাজসেবী নেতা জ্যোতির্ময় মল্লিক বক্তব্য রাখবে। ভয়ঙ্কর মাল লিখে দিয়েছে, তাই এগুলো মুখস্থ করছি। তা করো, তাতে কোনো অসুবিধা নেই। তবে আগে নিজের ঘরটা সামলাবে, আর আমার চাকরির ব্যবস্থাটা তো একটু করো। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, সে চাপ আমি দিয়েই রেখেছি। আমি হলাম গিয়ে জ্যোতির্ময় মল্লিক। যখন যে দল ক্ষমতায় আসে আমরা তো সেই দলে না। কি করতে পেরেছো তার ফলে? আমার কতদিনের সাত সিরিয়ালে নামবো তার কোনো সুযোগ করে দিতে পেরেছো? বলি আরে তোর হবি, তুই এখনো ঠিক মতো দাঁড়াতেই পারিসনি, তুই হবি আবার নায়িকা। দেখ দাদা, কাউকে এভাবে ডিসকারেজ করিস না। গাছে কাঁঠাল আর গোপে তেল। তেলটা গোপে না দিয়ে সবাই মিলে তো ভয়ঙ্কর মালের পায়ে দিলে পারিস, তাতে সবার সব মিলে হয়ে যায়। সেই জন্য তো যাচ্ছি। কোথায়? ভয়ঙ্কর বাবুর কাছে। আরে আগে যা, আগে যা। ওখানে গেলে কিন্তু ধর্ষিত হবি। সহমতে কিছু হলে তাকে ধর্ষণ বলে না? তার মানে প্রয়োজনে বললাম তো অসুবিধা নেই। তার মানে ওনাকে তুই বিয়ে করবি ঠিক করে ফেলেছিস? মেলামেশা করলেই যে বিয়ে করতে হবে এমন দিব্যি কে দিয়েছে? তো যুক্তিটাও ফেলে দেবার নয়। অনেক কুকুরেরাও তো অনেক কুকুরের সাথে মেলামেশা করে, কিন্তু কাউকেই বিয়ে করে না। কাউকে সন্তুষ্ট করে আমি যদি আমার নায়িকার লক্ষ্য পূরণ করতে পারি, সাথে সাথে দাদার চাকরি, বাবার বিধানসভা ভোটের টিকিটটা পাইয়ে দিতে পারি, তো সাব্বাস, সাব্বাস হলো সাব্বাস, তোর কোনো তুলনাই হয় না। বাবা, বাবা আমি নিশ্চিত তোমার যখন দুটো মেয়ে হয়েছিল তোমার মনটা বিষণ্ণ হয়ে উঠেছিল, আর আজ নিশ্চয়ই মনে হচ্ছে এইরকমই 10টা মেয়ে হলে তোমার কপালটা কেমন খুলে যেত। সত্যি সত্যি আমি ভাবতে পারিনি আমার ছোট মেয়ে এত লক্ষ্মীমতী বুদ্ধিমতী হবে। কি রে দাদা, এমন বোন পেয়ে তোর অনুভূতির কথাটা বল। এই দেখ, একদম টিপ্পনিতে কথা বলবি না, একদম টিপ্পনিতে কথা বলবি না। অনুলিপি যা করেছে না একদম ঠিক করেছে। কাউকে সন্তুষ্ট করে এই নিজেদের স্বার্থগুলো মেটে না যেতে এর চাইতে আর কোনো ভালো বলিস হয় না। এমন ভাবে বেঁচে থাকার থেকে গলায় দড়ি দিয়ে মর না। কি এত বড় বড় কথা বলছিস? কে কোথায় থাকবে যাবে সে তো নিজস্ব ব্যাপার। এখানে যে অন্যের কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। পচা ভাগাড়ের গন্ধ কি শকুন বুঝতে পারে? এই তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। জীবনের সীমা রেখাটাই জানিস না, সীমানা বুঝবি কি করে? এই তুই যে 10 বছর ধরে নির্বিদ্যার সাথে প্রেম চালিয়ে যাচ্ছিস, এতে
তোর ইজ্জত সতী তো অটুট তো। কেউ যদি কাউকে ভালোবেসে নিজেকে উজাড় করে নিঃস্বার্থভাবে, তার নাম প্রেম। আবার কেউ যদি স্বার্থের বিনিময়ে কাউকেই বাদ দেয় না, সবাইকে বিলিয়ে দেয়, তার নাম পতিতাবৃত্তি। বাবা জুতো দিয়ে কিন্তু গাল ফাটিয়ে দেবো। না বলে ফাটা না, না বলে ফাটা। এই তুই নিজেকে কি মনে করিস রে? হ্যাঁ, তুই নিজেকে কি মনে করিস? আমরা সবাই গরু ছাগল, আর তুই একা মানুষ। থেমে যাও, থেমে যাও, তো থেমে যাও। থেমেই আজ এতটা মাথায় উঠেছে। কিছু বলিনি বলে সত্যবাদী প্রতিবাদী হয়ে উঠছে। পেটে ভাত নেই, ফুটা নেই। আরে যা রোজগার করে গিয়ে খা না। তোদের ভাত খুব বেশি দিন খাবো না। একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমরা যা করছি না এই সংসারের ভালোর জন্য করছি। মানতে পারলে ভালো, না মানতে পারলে এই সংসার ছেড়ে বেরিয়ে যাবে। প্রয়োজনে সংসার ছেড়ে আমি বেরিয়ে যাব, তবু আমি প্রতিবাদ ছাড়বো না। হয়তো আমি একটা সমাজকে পরিবর্তন করতে পারবো না, তবে নিজের ঘরটাকে আমি পরিবর্তন করতে চাইছি। স্বার্থের জন্য কোনোভাবে আমি অন্যায়ের সাথে আপোষ করতে দেব না, বাধা আমি দেবই। মানতে হবে, আর মেনে নেবেন বলেই তো আপনাকে আমি থানায় রেখেছি। যতই করো ততই করি রঙ্গ পারবে। জয় জনগণ, আপনাকেই তো সামলাতে হবে নাকি? আর শুনুন, আর শুনুন, শুনুন কি বলছি শুনুন। ওই নির্ভীককে একদম আপনি পাত্তা দেবেন না। দিনই স্যার দিনই। তবে কেসটা তো লিখতেই চাইছিলাম না। আচ্ছা। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা খুন করেছে বলে কেসটা লিখেছে। আচ্ছা। তবে ওটা স্যার টেবিলের তলায় চলে গেছে। ভেরি গুড জয় জনগণ, কিন্তু ওটা যেন আবার টেবিলের তোরা থেকে উপরে না ওঠে। আমার বাপের ক্ষমতা আছে যে উপরে তোলে। ঠিক বলেছ। এই ঘন্টা এদিকে আয় তো একটু বলছি। দাদার ঘরে পুলিশ, ঘন্টু আছে দেখছি। এদের মতলবটা কি সেটাই আমাকে জানতে হবে। ঠিক আছে, আপনি যান 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 যান। আরে ঠিক আছে, যান যান। নমস্কার স্যার। ভয়ঙ্কর মালের ভাই। নমস্কার স্যার, নমস্কার। আপনাকে তো আগে কখনো দেখেননি। উত্তরবঙ্গে সার্ভিস করতাম বিএলআর অফিসে, প্রায় 7 বছর ওখানে ছিলাম। এখন থেকে আমাদের কদমতলা অফিসে। তা দাদার কাছে উনি স্যার দেখেছিলেন তাই ওই পালবাড়ি জোড়া খুনের ব্যাপারে তো হ্যাঁ স্যার, বড় কাঁচা কাজ করে। দেখবেন স্যার, যে কোনো ভাবে কিন্তু খুনিদের আড়াল করতে হবে। তার জন্য যত লাগে আমি দেব। আপনার কি অসীম দয়া স্যার। স্যার আপনি জাননি? যে থেকে তো স্যার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই, আপনি ঠিকই ধরেছেন, স্যার তো আপনার ভাইয়ের সাথে কথা বলছেন। সর্বনাশ। তা ছোটবাবু কি বললেন? ছোট বাবু কি অসীম দয়া, তা হবে না। তার ভাই দেখতে হবে তো। তাহলে ছানা জ্বালিয়ে দেব আমি, আর সেই আগুনে আপনাদের আমি পুড়িয়ে মারবো। টাকার বিনিময়ে বা কোনো রাজনৈতিক প্রভাবে খনিদের আড়াল করতে চাইলে আপনাদের হাল কিন্তু খুব খারাপ হবে। আর এটা আপনি বড় বাবুকে ভালো করে বুঝিয়ে দেবেন। দাদা কি বলেছেন বুঝেছেন? বুঝেছি স্যার, বুঝে গেছি। যান, যান, বেরিয়ে যান। সত্যি বড় নেতা হওয়ার যোগ্যতা আছে। কি দেখি বুঝলি ভাই? মানে 7 বছরে কিভাবে হাল পাল্টে দিয়েছো। চাকরি করে আমরা কি করব? 7 বছর নেতাগিরি করে গাড়ি বাড়ি সম্পত্তি আধিপত্য, কি ক্ষমতা! ভাবো, যে পুলিশ প্রশাসনকে থানায় গিয়েও খুঁজে পাওয়া যায়নি, সেই পুলিশ থানার কাজ নিয়ে তোমার ঘরে চলে এসেছে। বাহ! আরে আমার সততার ফল। না এগিয়ে রাখুন। এত কিছু সব জনগণের আত্মসাৎ করা টাকা। দাদা কথাগুলো কিন্তু বাঁকা। আমার যে ঘুরে গেছে ভাগ্যের চাকা। জয় জনগণ। ভাই সেটা সহ্য করতে পারছে না। শুধু তোমাকে নয়, আমাকেও সহ্য করতে পারছে না। ছোট একদিন বাড়িতে এসে আমার চলা ফেরা সাজ পোশাক সবকিছুর উপর মাতাপরি চালাচ্ছে। মাতব্বরি নয়, ওটা সভ্যতার পাঠ শিখাচ্ছিলাম। এই শোন, আমার স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো অধিকার তোর নেই। মাইনি দিদিমণি হলেন এই যুগের ফিট, জবাবের মতো জবাব। হয় তুই কে? বাচ্চাটা কুত্তা, সরি ভুল হয়ে গেছে। আপনাদের মাঝে আমার নাগরটা একদম ঠিক হয়নি। আমি তো কুত্তা, তো ঘাও খাও খাও। অন্যায় আর অধঃপতনের ঢেউ উঠেছে এই বাড়িতে। দেখ, তোর সাথে যোগটা কিন্তু আমাদের এক নাড়িতে। সুতরাং আমাদের বিরুদ্ধে আচরণ না করাই ভালো। অন্যায়ের বিরুদ্ধে আমার কিন্তু বিরুদ্ধাচরণ চলবেই। কথাই আছে জয় জনগণ, ভাইয়ের চেয়ে বড় শত্রু এই পৃথিবীতে আর নেই। এটাও কিন্তু আছে, ভাইয়ের মতো মিত্র এই পৃথিবীতে আর কেউ নেই। মিত্র হলে বুকে জড়িয়ে ধরবো, আর শত্রু হলে নিকেশ করব। বুঝে গেছিস? এইবার সিদ্ধান্তটা তোর। ছোটদা, বুঝেছি তোর হিংসার
কারণ কারণ বর্দার হঠাৎ এত পরিবর্তন, গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি, তাই বলি কি হিংসে না করে তুইও চেষ্টা কর, তোরও হবে। চোরানা শুনে ধর্মের কাহিনী, তবে হাল ছাড়ার পাত্র আমিও নই। মিথ্যের মেঘ সরিয়ে আমি আনবো সত্যের ভোর। আমিও চেয়েছিলাম আমার জীবনে আসুক বসন্তের ভোর, যে ভোরের স্নিগ্ধতায় নিজেকে ভিজিয়ে দু চোখ ভরে দেখবো প্রকৃতির মাতাল করা অনুপম সৌন্দর্যকে, দেখবো ছাল পলাশের বনে ফাগুনের আবির রাঙানো রঙের খেলা, দূর থেকে ভেসে আসবে গ্রাম বাংলার মন প্রাণ কেড়ে নেওয়া লোকসঙ্গীত আর ফোক সঙ্গীতের সুর, অদূরে বাজবে মাদলের তখন ধিপিং ধিপিং বোল, আর তারই সাথে হয়তো পাল্লা দিয়ে কোনো পাহাড়ি মেয়ে তুল করতে। কিন্তু তুমি প্রায়শই বলতে না আদিবাসী সংস্কৃতি তোমার ভীষণ পছন্দের, 2.5 বছর পর দেখা, তাই ভাবলাম তোমায় সারপ্রাইজ দেবো, যদি তোমার মনে একটু। তুমি নিশ্চয়ই জানো এখন আমার মনের অবস্থাটা। জানি জানি বলে হাহাকার ভরা বুকে সান্ত্বনার প্রলেপ দিতে চেয়েছি, আর সেটা যদি আমার অপরাধ মনে হয় আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, কথায় কথায় এমন অভিমান না করলে হয় না। অভিমান না করলে যে তোমার কাছ থেকে কিছুই পাওয়া যায় না। নির্ভীক, তুমি জানো তোমার জন্য আমরা কত বছর অপেক্ষা করেছি? 10 বছর 3 মাস 13 দিন। প্রত্যেকটি দিন আকণ্ঠ তৃষ্ণা নিয়ে চাতক পাখির মতো ছটফট করেছি। কষ্টে কষ্টে বুকটা যখন ফেটে যায় তখন মনের আকাশে জল জল করে উঠত স্মৃতির উজ্জ্বল নক্ষত্রগুলো। নির্ভীক, তোমার প্রথম দিনটার কথা মনে পড়ে? মনে পড়ে। শৈশবের সীমানা ছাড়িয়ে কৈশোরের কৌশলকে কাটিয়ে যৌবনের মোহনায় পা দিয়ে চোখ পড়েছিল তোমার চোখে। তারপর কিছুক্ষণের জন্য অপলোক দৃষ্টি, মিষ্টি পলকে সৃষ্টিই হলে ভালোবাসা। বুকের মধ্যে জমাট বাঁধছে তখন একটু একটু করে আশা। স্তম্ভিত পেয়ে চোখ সরিয়েই সরে পড়তেই যাচ্ছে। সাহস ছাড়িয়ে সংকোচ এড়িয়ে চেপে ধরেছিলাম আমি তোমার হাত। লজ্জায় রাঙা হয়ে উঠেছিল আমার গাল। আমি তখন উদ্যত হয়েছিলাম তোমার ঠোঁটে চুম্বন দিতে, আর আমি সেটা নিতেই না নেওয়ার অছিলতাই 2 হাত দিয়ে চেপে ধরেছিলাম আমার চোখ। আমি তখন মৃদুর স্বরে তোমাকে প্রশ্ন করেছিলাম, আমায় দেখে চোখ ঢাকলে যে, আমাকে কি তুমি প্রাণ থেকে চাও না? প্রাণ চাই, চক্ষু না চাই, মোরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চাই,
জানো অনুরাগ, যখন বাইরে থাকতাম না বারবার মনে পড়তো আমাদের ফেলে যাওয়া সেই মধুর স্মৃতিগুলো। বিকেলের পড়ন্ত বেলায় নদীর চরে বসে কলাহলায় বয়ে চলা নদীর স্রোত দেখার মুহূর্ত। কখনো মনে পড়তো নির্জনে সূর্যাস্ত দেখা, আবার কখনো বা মনে পড়তো আনমনে মেঘের খেলা। আমার ভালোবাসার আকাশে তখন রাম ধনু রেখা। দিগন্তের সূর্যটা তখনও কিন্তু একটু একটু যাচ্ছিল দেখা। কত কথা কইতে কইতে পাখিরা মহানন্দে ফিরছিল তখন নীড়ে। খানিক পরেই তো সন্ধে নামলো ওই নদীর তীরে। যাত্তরে ফেরা নিড়ে এবার সেই একান্তের মালা, মুখোমুখি বসে শুধু কল্পনার মালা। মুখোমুখি বসে শেষ হয় না ভালোবাসার কথা। আমার বুকে তখন ব্যথা ধরে চোখ ফেটে গড়িয়ে আসে জল, আর দীর্ঘশ্বাসে বলি কর্মফল, এ আমার জীবনে কর্মফল। তবু হাজার চেষ্টাতেও ভাবনার ঘরে দিতে পারি না তালা। যেন অনুরাগ, তোমাকে পাওয়ার নেশায় যখন আমার বুকটা হচ্ছিল ফালা ফালা, তখন যেন আচমকা একটা দমকা হাওয়া এসে না আমার মনের ভাবনার মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। তখন বাস্তবে সম্মিত ফিরে পেয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে চোখে জল ফেলতে ফেলতে বলি, কি কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না বহু মেঘে, তোমারে দেখিতে দেয় না বহু মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তবে জানো অনুরাগ, এই না পাওয়ার আকুলতা কিন্তু প্রেমে আনে গভীরতা। সেই গভীরে কবে পৌঁছাতে পারবো নির্ভীক? আমি যে অস্থির হয়ে উঠেছি। তুমি তুমি কি করে কাটাচ্ছিলে এতদিন? দিবস রজনী আমি যেন আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন আশায় আশায় থাকি। একটা কথা কষ্ট করে বলবে, কবে আমাদের আশা পূর্ণ হবে? কবে আমরা এক হব? কবে আমি তোমার বাড়ি? আরে এই তুমি তখন থেকে কেমন আনমনা হয়ে যাচ্ছ? ভেবেছিলাম ফিরেই শুরু করব জীবনের বীজ বোনা, কেমন যেন সব থমকে গেল। বাড়ির দুটো নৃশংস খুন আমার জীবনের গতিটাকেই থামিয়ে দিল। তাই ভাবছি চাকরিটাও এবার আমি ছেড়ে দেব। কি বলছো তুমি? যে চাকরির জন্য আমরা 10 বছর অপেক্ষা করেছি, সেই চাকরি? গাড়ি বাড়ি টাকা সবই তো জীবনের জন্য, যেখানে জীবনটাই নেই। দুটো প্রিয়জনের মৃত্যুর জন্য বাকি জীবিত প্রিয়জনদের বঞ্চিত করবে? না অনুরাগ, জীবিত প্রিয়জনদের জন্যই এই প্রতিবাদটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। কারণ প্রতিবাদ করলেই তো ওরা মরবে। বিদেশে থেকে আর কি করব, তার থেকে সারাদিন তোমাদের সঙ্গে দুঃখ কষ্ট ভাগ করে নেব। অন্তত দিনের শেষে তোমাদের মুখটা তো অন্তত দেখতে পাবো। বুঝতে পেরেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। কাকে নিয়ে লড়াই করব অনুরাগ, কাকে নিয়ে লড়াই করব? প্রকাশ্যে খুন হয়ে গেল, বাড়ি থেকে প্রতিবেশী থেকে সবাই জানে, অথচ ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না। কে কোর্টে আমাকে সাক্ষী দেবে যে খুনিকে আমি চিনি? আমি চিনি। ভয়ঙ্কর মালার ঘন্ট ঘোড়ো। অনুরাগ, ভয়ঙ্কর মাল ঘন্ট ঘোড়ো এই যে খুনি, সেটা আমি অনুমান করতে পেরেছিলাম, কিন্তু তুমি জানলে কি করে? যেদিন জমি দখলকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়, সেদিন আমার বাড়ি থেকে গোপনে জানতে পারি কিছু একটা প্রমাণ লোপাটের জন্য প্রদীপ তার উপর হামলা হবে। এই খবরটা দিতে ছুটে যাই তোমার বাড়ির দিকে। ঢোকার আগেই দেখি হামলা শুরু হয়ে গেছে। ঘন্ট গুলিতে গুলিতে চাঁচড়া করে দিচ্ছে প্রদীপটাকে। তা দেখে পাড়া প্রতিবেশী দরজায় খিল দিচ্ছে। আমিও লুকিয়ে পড়ি পাশের ঝোপে। তারপর ওরা তোমার যেটুকু গুলি করে মারলো, তখন তোমার মা বাবা ভীতু সদস্য হয়ে হাত জোড় করে প্রাণ। থেমে যাও, চেপে যাও। খুনিকে তুমি চিনে ফেলেছো জানলে ওরা কিন্তু তোমাকে বাঁচতে দেবে না। তুমিও তো রুখে দাঁড়ালে তোমাকেও তো মেরে দেবে। সেই জন্যই তো প্রতিবাদটা ছেড়ে দিলাম অনুরাগ। আজ থেকে তোমাদের জন্য শুধু নীরব হয়ে গেলাম গো। জমাট বাঁধা অন্ধকারে তুমি আমার জীবনে সূর্যের আলো, তাই তোমায় হারিয়ে আমি বাঁচতে পারবো না অনুরাগ। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে
দাদা বড়বাবু বলছে এই কেসটা চাপা দিতে আরো 5-এর মতো লাগবে। আর 5 টাকাও আমি দেব না। যা দিয়েছি ওতে সন্তুষ্ট থাকতে বলবি। জয় জয়। আমরা তো ওরা ভিখারি থেকেও অধম। আমি বলছিলাম কি বড়বাবু বলছিল উপর থেকে খুব চাপ। ওসব চাপটা বাবাকে বুঝে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বেশি বেগরবাই করলে ওই পুলিশ অফিসারকে আমি এমন জায়গায় ট্রান্সফার করে দেব যে কেঁদেও কুল পাবেন না। আমি বলছিলাম কি আপনি একবার বড়বাবুর সঙ্গে কথা বলে নিন না। ঠিক আছে, উনি কি থানায় আছেন? না, এই মাত্র থানা থেকে কোয়ার্টারে গেলেন। ঠিক আছে, তুই যা, আমি দেখা করে নিচ্ছি। ঠিক আছে, যা। কি কি বড়বাবু খুন? হ্যাঁ স্যার, খুনটা করলো কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। ভালো করে তদন্ত করে দেখুন। ওকে ওকে স্যার। খুনটা করলো কে? আমার একটি প্রশ্ন, বড়বাবু কি খুনটা করলো কি? তবে কি ঘটনা নজর ঘুরাতে ভয়ঙ্কর মাল? আরে ভয়ঙ্কর মাল বড়বাবুকে খুনটা করতে যাবে কেন? তাহলে কোনটা করলো কে? খুনটা কে করলো সেটা আমি জানি, কে? শুনলে চমকে যাবে। বড়বাবুকে খুনটা করলো কেন? খুনের আসল উদ্দেশ্য নেই বাকি। কে খুন করলো, কেন খুন করলো, তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, বারবার তো বলেছি কারো কোনো চর্চায় থাকবি না। এত বড় বিপর্যয়ের পরেও তো শিক্ষা হয়নি। নির্বিকার হয়ে বেঁচে থাকার নাম শিক্ষার নামে জীবন তো মৃত্যু। তোমাদের কথা রেখে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। নুনটে এসে বলল আজকে আবার ভয়ঙ্কর মাল আমাদের 8 বিঘে জমি দখল নিতে। পুলিশ দাঁড়িয়ে থেকে খুঁটি পোতা হচ্ছে। তা যাদের জমি তারা দখল নিচ্ছে, ও ব্যাপারে এখানে সে উস্কানি দেওয়ার কি না আছে? গো, উস্কানির ব্যাপার নয় গো, উস্কানির ব্যাপার নয়। নির্ভীকটা যে বাইরে আছে, ও যা মাথা গরম ছেলে, কারোর সঙ্গে যদি ঝামেলা টামেলা বাঁধিয়ে ফেলে, তাই বলছিলাম ওকে ফোন করে বাড়িতে ডেকে নাও না গো। তাছাড়া এই জমি বিক্রির ব্যাপারটা তো জানে না। ভেতরে আসতে পারি? কিছু বলবে? হ্যাঁ, একটু বলা ছিল আর কি। না, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বাড়িতে ঢুকতে না ঢুকতে দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আপনাদের পরিবারের দুজন সদস্য খুন। মূল কথাটা বলুন। হ্যাঁ বলি, তাহলে আসল কথাটাই বলে ফেলি। আপনারা যেহেতু আমাদের বাড়িতে যোগদান করেছেন, তখন আর আপনাদের কোনো চিন্তাই রইল না, যেহেতু এই ভয়ঙ্কর মাল। বাবা আপনাকে থামতে বললেন তো, আসল কথাটা বলে চলে যান। ছবি ছবি, মাথা গরম করিস না বাবা, মাথা গরম করিস না। ঠাকুরপো, এই কথাগুলো কি বলতে এসেছিলে না আর অন্য কোনো কথা আছে? জানি আপনার ভীষণ শোকাহত হওয়ারই কথা। যাকে আসল কথাটা বলে ফেলি, মানে আপনাদের বাড়িতে যাতায়াতের ব্যাপারে আর আমাদের কোনো বাধাই রইল না, যেহেতু আপনারা ওই একই পার্টিতে। হাত জোর করছি, পার্টিটা বাদ দিয়ে আর কি আছে বলুন। মানে ওই পার্টি চলে যাকে ওই আসল কথাটা বলি, মানে আপনার ওই বড় ছেলে নির্ভীক কি সত্যিই চাকরিটা পেয়েছে? কেন বলো তো? না মানে আমি শুনলাম দীর্ঘদিন ধরে আমার মেয়ে অনুরাগের সঙ্গে ভাব ভালোবাসা, শুনলাম ওরা দুজনকে নাকি বিয়েও করতে চায়। তাই বাবা হিসেবে বিয়ের আগে যাচাই করে নেবেন। তা যাচাইটা না করে কি বিয়েটা দেব? তা হ্যাঁ, ওই বেতনপত্র যেন কত পায়? যেটা পায় ওদের হেসে গেলে চলে যাবে, কিন্তু আপনার বোঝা টানতে পারবে না। তুমি কিন্তু প্রথম থেকেই বড্ড বাঁকা কথা বলছো। পাকা লোক সোজা ভাষা যে বোঝে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরপো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জানো তো আমাদের মনের অবস্থা। কিছু যদি মনে না করো, একদিন সময় করে এসো, নির্ভীক থাকবে, যা জানার জেনে তারপরে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের পরে আবার ওই পার্টির সিদ্ধান্তটা জানতে হবে তো। বেরিয়ে যান, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান। কথা কি সিদ্ধান্ত নেবেন আর আপনি বুঝুন, আমাদের শোনাচ্ছেন কেন? তুমি কিন্তু বাড়িটাকে পার্টি হয়ে ভেবেছেন, আশা থেকে শুধু পার্টি করে যাচ্ছেন। এই বাড়িটাকে আপনার বাপকার সম্পত্তি। মা, যা, বেরিয়ে যা বলছি। এখনো দাঁড়িয়ে আছিস? যা, বেরিয়ে যা। যাই মা, কাকা বাবু ক্ষমা করে। আমি যাচ্ছি তো, যাওয়ার সময় আপনাদের পরিষ্কার জানিয়ে যাচ্ছে, এই অপমানের পর আমার মেয়ের বিয়ে আমি এ বাড়িতে কিছুতেই দেব না। সেই জন্য আপনারাও নির্ভীককে জানিয়ে দেবেন, সে যেন আমার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ না রাখে। আর যদি রাখে
ফলটা কিন্তু ভালো হবে না। এখনই চলে যাবেন কেন শ্বশুর মশাই? শ্বশুর মশাই কোন সম্পর্কে? কয়েকদিনের মধ্যেই আপনার মেয়ে অনুরাগকে আমি বিয়ে করব। আরে তোমাকে আমি জামাই বলে মানি না। মনে করুন কেউ বলল যে চাঁদ, তোমাকে আমি মানি না, তো চাঁদ কি আলো দেওয়া বন্ধ করে দেবে? তার মানে তুমি অনুরাগকেই বিয়ে করব। আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। একটু কারণটা বুঝিয়ে বলবেন? কারণ তুমি আমার মেয়ের যোগ্য নও। তুমি একটা হা ঘরে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ের কপালটাই পড়বে। বাবা হয়ে আমি তা সহ্য করতে পারবো না। তোমার তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি বাবা, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি তুমি করো না বাবা, এত বড় ক্ষতি তুমি। কাঁদবেন না, চোখে যদিও আপনার চোখে জল পড়েনি, তবুও বলছি চোখের জলটা ফেলবেন না। আর আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি, পরিষ্কার বুঝতে পেরেছি আপনার কষ্টটা কোথায়। বিয়েটা আটকাবেন না, বিয়েটা হতে দিন। এদিকে আসুন, আপনাকে গোপনে বিয়ের জন্য 5 লাখ টাকা দেব। হ্যাঁ, কত? আপনি ঠিকই শুনে ফেলেছেন, 5 লাখ। কবে? চাইলে আধ ঘন্টার মধ্যে দিয়ে দেব। আজই বিয়ে হলে আমার কোনো অসুবিধা নেই। সে কি ছেলে সত্যি চাকরি করে কিনা, কত বেতন পায় এগুলো জানবে না? আরে দাঁড়ান তো মশাই, এই তল্লাটে এরকম একটা হিরের টুকরো ছেলে আছে। সে কি সাথে সাথে পাল্টি? তা হঠাৎ পরিবর্তনের কারণটা? কারণ মানে আমার রাজির মূল কারণ হচ্ছে, ওনার এখন রাজি হওয়ার মূল কারণ হচ্ছে কাটমানি। কি? কাটমানি। রাজনৈতিক নেতা মন্ত্রীরা কাটমানি খেতে খেতে এতটা অভ্যস্ত হয়ে পড়েছেন যে নিজের মেয়ের বিয়েতেও কাটমানি না দিলে অনুমোদন দেন না। রাগ করবেন না, রাগ করবেন না। একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের মতো নেতা মন্ত্রীরা, অফকোর্স সব দলে কিছু না কিছু ভালো নেতা মন্ত্রী রয়েছে, সেটা ব্যতিক্রম। ব্যতিক্রম তো কখনো উদাহরণ হতে পারে না। এই বেশিরভাগ নেতা মন্ত্রীরা ঘন ঘন পাল্টি খেয়ে যে দল বদল করেন, এটা কিসের জন্য বুঝিয়ে বলবেন? সমাজ সেবার জন্য। আপনি কখনো আপনার মা বাবার সেবা করেছেন? আপনি আপনার মা বাবার সেবা কখনো করেছেন? যারা মা বাবাকে খেতে দেয়নি, যারা নিজের ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, যারা স্বার্থ ক্ষমতার জন্য নিজের ছেলে মেয়েকে নরকে পাঠায়, তাদের মুখে সমাজ সেবা আর ওই বিড়ালের মুখে মাছ না খাওয়া, দুটোই কিন্তু ভাওতা। রাগ করবেন না, রাগ করবেন না। কোনো অপমান আপনাকে করিনি, আমি একটা সত্য তুলে ধরলাম। একটু আগে আপনি কি বললেন মনে আছে? বলেছিলেন যে আপনার মেয়ের সাথে যদি আমার বিয়ে দেন তাহলে আপনার মেয়ের কপাল পুড়বে। আর যেই আপনাকে বললাম গোপনে 5 লাখ টাকা দেব, সাথে সাথেই পাল্টি খেয়ে বললেন যে আমার মতো ছেলে নাকি ত্রিভুবনে নেই। সত্যি আপনাদের এই পরিবর্তন না, গিরগিটির পরিবর্তনটাকে হার মানাবে। তুমি কিন্তু স্পর্ধার সীমা অতিক্রম করলে। করিনি শ্বশুর মশাই, কেন করিনি বলুন তো? আগামীতে ওই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ির আদরটা পেতে হবে, তো সেই জন্য করিনি। বিনয়ের সাথে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, দয়া করে এবার আপনি আসুন। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। তো যাওয়ার সময় তোমাকে পরিষ্কার জানিয়ে যাচ্ছি, তোমার সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। আমি জানি শ্বশুর মশাই আপনি একজন গরু ব্যবসায়ী, তবে আপনার ছেলে মেয়েগুলোকে দয়া করে গরু ছাগল ভাববেন না। আপনার মেয়ে অনুরাগ বিশেষত কিন্তু সাবালিকা, তাকে কোথায় বেচবেন না বেচবেন সেটা নির্ভর করবে না আপনার উপর, নির্ভর করবে তার উপর। ঠিক আছে, দেখা যাবে। মানে দড়ি দিয়ে বেঁধে রাখবেন, প্রয়োজন হলে আমি তাই করব। আর প্রয়োজন হলে আমি দড়িটা কেটেই নিয়ে চলে আসব। কাটতে যাও, সেদিনটার অপেক্ষায় আমি থাকলাম। আবার বুঝি আতঙ্কের দিন শুরু হলো। বাবা, বাবা অনুরাগকে বিয়ে করিস না, বাবা বিয়ে করিস না। এই বিয়েকে কেন্দ্র করে আবার সন্ত্রাস শুরু হবে। যা হয়েছে সব ভুলে যা বাবা। ভুলে যা নয়, ভুলে যেতে হবে। ওদের বংশ খারাপ। অনুরাগ কিন্তু খারাপ নয় বাবা। ওদের রক্ত খারাপ, রক্ত কখনো বেইমানি করে না। শোনা বাবা, আমার কথা শোন, যা হয়েছে ভুলে যা বাবা, ভুলে যা। আমি জানি কাজটা খুব কষ্টের, ভালোবাসার মানুষকে ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না। কিন্তু তোদের এই অসম প্রেমের পরিণতি যে খুবই খারাপ, তাই বলছি আমাদের কথা শোন, আমাদের ভুল বুঝিস না বাবা। থেমে যাও, হাত ছাড়া করছে, এবার থেমে যাও। বলেছো যখন কথাটা নিশ্চয়ই ভেবে দেখবো, দেখবো। এবার থেমে যাও মা। আমাদের সহ্যের ফল আমরা একদিন পাবোই পাবোই। মাথার উপরে ভগবান আছে, সত্যের বিচার করবেই করবে। ভগবান সত্য মিথ্যার বিচার করবেন বলেই তো আজ আমি ওই আদালত থেকে কেসটা তুলে নিলাম। তবে একটা কথা তোমাদের মনে করিয়ে রাখি, ভগবান কিন্তু কোনো সত্য মিথ্যার বিচার করেন না। ভগবান কোনো সত্যবাদী প্রতিবাদী নিরপরাধীদের বিচার করেন না। বিদ্যাসাগর, বিবেকানন্দ, বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী, হাজারা রাজে সত্যবাদী প্রতিবাদী
নিরপরাধী এ কথা বলার সন্দেহ মাত্র থাকে না। ইতিহাসটা ঘেটে দেখো তোমরা, তাদের জীবনে কি চরম নৃশংসতা, চরম বিপর্যয় নেমে এসেছে। আজকের দিনে অনেক সত্যবাদী প্রতিবাদী নিরপরাধীরা রোজ রোজ জীবন্ত বলি হচ্ছে। আমি শুধু ওনাদের নামগুলো বললাম এই কারণে, ওনারা বিশ্ববিখ্যাত বলে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও যখন ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে চরম সত্য প্রমাণ করবার চেষ্টা করছেন যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, এই সত্য প্রমাণ করার চেষ্টার অপরাধে তৎকালীন ধর্মগুরুরা, ধর্ম ব্যবসায়ীরা ওই সত্য সন্ধানী বিজ্ঞানী গ্যালিলিওকে অন্ধ ঘরে অন্ধ করে মেরেছেন। ভগবান কিন্তু সত্য সন্ধানী বিজ্ঞানী গ্যালিলিওর কোনো বিচার করেননি। সত্যিই কি ভগবান সত্য মিথ্যার বিচার করে না? আরে ভগবান মানুষেরই বিচার করেন না তো সত্য মিথ্যা কি আছে? ভগবান কোনো দিন মানুষের বিচার করেন না, বরং মানুষই ভগবানের বিচার করে। আমি তথ্য যুক্তি দিয়ে বলবো, আমরা প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, হিন্দু হই, মুসলমান হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমরা প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ আমাদের আরাধ্য দেবতাকে শ্রেষ্ঠ স্রষ্টা এবং শ্রেষ্ঠ বিচারক বলে মানি। কিন্তু একজনও বিচারকের হাতে, ওই ভগবানের হাতে বিচারটা তুলে দিয়ে বসে নেই, বরং আমাদের ভগবানকে কোনো একটি মানুষ বা কোনো সম্প্রদায়ের মানুষ অপমান করেছে বলে ভগবানের বিচার নিজের হাতে তুলে নিয়ে সেই মানুষটির উপর বা সেই সম্প্রদায়ের উপর আমরা নৃশংসতা চালিয়েছি, ঘর বাড়ি জ্বালিয়েছি, ধর্ষণ করেছি, নগ্ন করে পথে পথে ঘুরিয়েছি। মণিপুরের মতো হাজার হাজার ঘটনা প্রতিটি রাজ্যের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে। ভগবান কিন্তু ওই নির্যাতিতার বিচার করেননি, আর নির্যাতনকারীরও বিচার করেননি। কেউ কেউ আবার বিচারকে আদালতে নিয়ে গেছে। আদালতের বিচারকই যদি পক্ষপাত দোষে দিষ্ট হয়, তাহলে সত্যবাদী প্রতিবাদী নিরপরাধীর জেল হয়, ফাঁসি হয়। ভগবান কিন্তু ওই পক্ষপাত দোষে দুষ্ট বিচারকের বিচার করেননি। তোর এসব কথার উত্তর আমার জানা নেই। আমিও হারিয়ে ফেলি বাবা, আমিও না ভাষা হারিয়ে ফেলি। কখন জানো, যখন বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়ি, ইসলাম ধর্ম যখন পড়ে জানতে পারি যে বাবা তাতে পরিষ্কার করে লেখা রয়েছে কোরআনে যে আল্লাহ নাকি জগৎ শ্রেষ্ঠ, তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা দেওয়া হয়েছে এবং আনুমানিক সময়কাল দেওয়া হয়েছে। আবার হিন্দু ধর্মগ্রন্থ পড়ে জানতে পারি আল্লাহ নয়, আমাদের ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, কিভাবে গাছ, পশু, পাখি, পালা এসব সৃষ্টি করেছেন, জল, বায়ু, নদী সৃষ্টি করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে, তার আনুমানিক সময়কাল দেওয়া আছে। প্রত্যেকটি সম্প্রদায়ের ধর্মগ্রন্থে তাদের আরাধ্য দেবতা এই জগৎ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে। আরে স্রষ্টাকারী বা সৃষ্টিকারী তো একজন, তাহলে ভিন্ন ভিন্ন দেবতা এলো কোথা থেকে? সূর্য একটা উজ্জ্বল নক্ষত্র, এটা ধ্রুব সত্য, গোটা পৃথিবীর মানুষ জানেন। তাহলে স্রষ্টাকারী বা সৃষ্টিকারী আলাদা আলাদা ভগবান হবে কোথা থেকে? তাহলে ভগবানের মধ্যেও জাতিভেদ প্রথা ছিল, সাম্প্রদায়িকতা ছিল, এটা নিশ্চয়ই সত্য নয়। তাহলে এই কথা যখন সত্য নয়, তাহলে আমার কথার দ্বারা এটা প্রমাণিত নয়। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন ক্ষমতা স্বার্থের জন্য গজিয়ে ওঠে, তেমনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের আরাধ্য দেবতাকে তৈরি করেছে নিজেদের স্বার্থ এবং কল্পনার জন্য, ক্ষমতার জন্য। তার পিছনে পিছনে কাল্পনিক ধর্মগ্রন্থ লিখে রেখে গেছেন তাকে সত্য প্রমাণ করবার জন্য, আর সেটাকে সত্য ভেবে আমরা পরস্পরের প্রতি প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা বাঁধাচ্ছি। অতীতকাল থেকে যারাই এই ধর্মের গোড়ামির বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছেন, যেসব সমাজ সংস্কারক, তাদেরই জীবনে নেমে এসেছে নির্মম খাড়া। দেশ ত্যাগের হুমকি দেখানো হয়েছে, প্রাণনাশের হুমকি দেখানো হয়েছে, তসলিমা নাসরিন তার মধ্যে অন্যতম। আজকের দিনেও যখন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, ইসলামের যখন নূর আসাদরা এই ধর্মের গোড়ামির বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন, তাদের জীবনেও নেমে আসছে নৃশংসতা। আদালতে যাওয়ার হুমকি দেখানো হচ্ছে, মেরে ফেলার হুমকি দেখানো হচ্ছে। আরে ভগবানকে বা আল্লাহকে অপমান করছে, তার বিচারটা তার হাতে ছেড়ে দেন না, খোদার উপর কেন খোদগিরি করছি? জানি এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারো কাছে নেই, পৃথিবীর মানুষের কাছে নেই। একটা গোজা মিলে চলছে। তবে বাবা ভয় পেও না, আর প্রাণনাশ আমি হতে দেব না, কারণ প্রতিবাদ করলেই তো মরবো। প্রতিবাদটা ছেড়ে দিলাম, সেই জন্যই তো আদালত থেকে কেসটা তুলে নিয়েছি বাবা। আজ থেকে তোমাদের জন্য নীরব হয়ে গেলাম, ওই কাল্পনিক দেবদেবীর হাতে বিচারটা ছেড়ে দিলাম গো বাবা। কাল্পনিক দেবদেবীর হাতে বিচারটা ছেড়ে দিলাম, নীরব হয়ে ছেলেটা যন্ত্রণার তীরে বিদ্ধ, কি করলে যে ভালো হবে? বললে সিন্ধুবালা, পৃথিবীতে ধর্মভীরুরা, সত্যবাদীরা এমনি ভাবেই বেঁচে থেকে তিলে তিলে মরে। সত্যি কি ভগবান মিথ্যে? মিথ্যে সত্য জানি না, তবে এটা সত্য, ভগবান সত্যের বিচার করে না,
তা যদি করতো তাহলে আমাদের ওপর কি এই অবিচার হতো? তাহলে আমরা কোথায় সুবিচার পাবো? আমাদের তো অর্থ বল নেই যে আমরা আইনে যাব। এখানেও সুবিচার পাবে না, কারণ গরিবদের জন্য কখনো কিছু নেই, আছে শুধু কান্না আর কান্না। ওগো, বুকটা যে আমার কষ্টে ফেটে যাচ্ছে, আমি যে আর সহ্য করতে পারছি না গো, আমি যে সহ্য করতে পারছি না। কেঁদে কেঁদে হালকা হয়ে যাও সিন্ধুবালা, হালকা হয়ে যাও।